কালিহাতীর মানুষ সারা জীবন শাহজাহান চাচা লতিফ চাচাকে ভোট দিয়েছে। গত 15 বছরের ভোটকে আমি গুনতেছি না, কারণ ভোটই দেয় নাই কেউ। কালিহাতীর মানুষ প্রকৃত অর্থে সারা জীবন ভোট দিয়েছে শাহজাহান চাচা লতিফ চাচাকে, কারণ তারা রাজনীতি করে করে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছিলেন। কালিহাতীর মানুষও তাদের পিছনে দাঁড়িয়েছিলেন। অর্থাৎ আমি যেটা বুঝি, কালিহাতীর মানুষ রাজনৈতিক নেতৃত্বের হাতে থাকবে, রাজনৈতিক ব্যক্তিত্বের হাতে থাকবে, এইটাই কালিহাতীর মানুষ পছন্দ করে, ভালোবাসে। যার যেখানে থাকার কথা সে সেইখানেই থাকবে। কালিহাতীর মানুষ সিদ্ধান্ত নিতে কোনোদিন ভুল করে না। মুক্তিযুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশে অনেক জেলা আছে, 100-200 মুক্তিযোদ্ধা পাবেন না। কালিহাতীতে এখনো জীবিতই আছে প্রায় 900 গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধা। এত মুক্তিযোদ্ধা কেন কালিহাতীতে? কারণ কালিহাতীর মানুষ সবার আগে বুঝতে পারছিল এই দেশ স্বাধীন হবে, এই দেশ আর পরাধীন থাকবে না। এই কারণে কালিহাতীর মানুষ অবস্থান নিয়েছিলেন, তাদের সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি বিশ্বাস করি কালিহাতীর মানুষ বুঝতে ভুল করে না, কালিহাতীর মানুষ সিদ্ধান্ত নিতে ভুল করে না। পূব এলাকার মানুষ তো আরো বেশি সচেতন। আমি সারা জীবন রাজনীতি করে 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 এইখানে এসেছি, ঘুরে 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 অনেক রাস্তা ঘুরে ঘুরে এখানে এসেছি। আপনাদের সামনে আজকে ধানগড়ায় আমি যে এসেছি, ধানগড়ায় যে বলে প্রধান অতিথি, এই প্রধান অতিথি শুনলেই ভয় লাগে। প্রধান অতিথি হয়ে যে এরকম ধানগড়ায় দাঁড়াবো এটা কোনোদিন চিন্তা করি নাই যখন রাজনীতি শুরু করছি। আপনাদের সামনে আসতে আমার 35 বছর সময় লেগেছে। 35 বছর। আমি 1990 সালে আমি ইন্টারমিডিয়েট পাশ করেছি। আমি ওই সময় থেকে রাজনীতি করি। আজকে 2025 সাল, আমার মনে হয় 35 বছর, নাকি ভুল বললাম? 35 বছর ঘুরে ঘুরে এখানে এসেছি। এই যে সময়টা, এই সময়টা আমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। আমার বাবাকে চিনেন আপনারা, মুরব্বীরা যারা আছেন। আল্লাহর উপর শুকরিয়া, আল্লাহর বিশেষ রহমত, আমি একটা সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেছি। কেন বলছি কথাটা? কারণ যারা আমার বাবাকে চিনেন তারা অন্তত এইটুকু অন্তত বুঝবেন যে না, আল্লাহ তাআলা তাকে আসলে একটা সচ্ছল পরিবারে জন্ম দিয়েছিলেন। আমার কোনো ভাই নাই, আমি একাই, আমার 3টা বোন আছে। তো আমি রাজনীতি না করে বিলাসী জীবন যাপন করতে পারতাম, কিন্তু আমি ওটা করি নাই। যে রাজনীতির নেশা, রাজনীতির নেশায় সারা জীবন সংগ্রামী জীবন বেছে নিয়েছি। জেলখানায় গিয়েছি, 48টা মামলা জামিন করে বের হয়েছি। আমাকে সেই বয়সে পুলিশ আমার 8টা দাঁত ভেঙে দিয়েছে। আমি তখন ছোট ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ আমার 8টা দাঁত ভেঙে দিয়েছে। এই জন্য রাজনীতি থেকে সরে আসি নাই। আমার পরিবার কি আমাকে কম চেষ্টা করেছে সরিয়ে নিতে? কে চায় তার একমাত্র ছেলে, কোন বোনরা চায় তার একমাত্র ভাই এরকম জুলুম নির্যাতনের শিকার হোক? কিন্তু রাজনীতির নেশা, যাব কোথায়? রাজপথের নেশা, মিছিল করার নেশা, মিটিং করার নেশা, কথা বলার নেশা, মানুষের অধিকার নিয়ে কথা বলার নেশা, কথা বলার অধিকার নিয়ে কথা বলার নেশা, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করার নেশা। এই নেশায়, এই জুলুম নির্যাতন ঘাড়ে নিয়েও রাজপথ থেকে উঠে আসি নাই। রাজনীতি করে করে আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। কোথায় দাঁড়িয়েছি? নিজের মানুষদের কাছে, নিজের পরিবারের কাছে। আপনারা পরিবারের মতো, কারণ নাগবাড়ি, বীর বাসিন্দা আলাদা কিছু না, পার্কি আলাদা কিছু না। আমি আপনাদেরই সন্তান, পূব এলাকার সন্তান। আমি আপনাদেরকে বলি, বাংলাদেশটা একটা নতুন অবস্থার মধ্যে এসেছে। 5 তারিখে গত বছর 5ই আগস্ট যে সরকারের পতন হয়েছে, এই পতনের পরে দেশটা একটা নতুন অবস্থার মধ্যে এসেছে না? দেশটা তো একটা নতুন পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশটা আসলে কোন পথে যাবে,
কোন দিকে ধাবিত হবে, এই জন্যে সবাইকে সজাগ সিদ্ধান্ত নিতে হবে। সজাগ সিদ্ধান্ত মানে জাগ্রত অবস্থায় সিদ্ধান্ত নিতে হবে, চিন্তা করে। মানুষ যদি ভুল সিদ্ধান্ত নেয়, এই জন্য রাষ্ট্রকে খেসারত দিতে হতে পারে। আর রাষ্ট্র যখন খেসারত দেয়, রাষ্ট্র কি? রাষ্ট্র কি দেখা যায়? রাষ্ট্র দেখা যায় না। রাষ্ট্র একটা কাঠামো। এই রাষ্ট্র জনগণ কিভাবে চলবে, জনগণের সুবিধা অসুবিধা, জনগণকে পরিচালিত, দেশটাকে পরিচালিত করার পদ্ধতির একটা কাঠামো। এই রাষ্ট্র যদি ভুল পথে ধাবিত হয়, তাহলে জনগণ, প্রত্যেকটা জনগণকে সেইটার খেসারত দিতে হবে, প্রত্যেকটা মানুষকে সেইটার খেসারত দিতে হবে। কাজেই সিদ্ধান্ত নিতে ভুল করা যাবে না। আমরা একটা নতুন পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি। 5 তারিখের পরে দেখেন, আওয়ামী লীগের মন্ত্রীরা বলেছিল না যে আওয়ামী লীগের পতন হলে একদিনে লক্ষ মানুষ মারা যাবে, লক্ষ লক্ষ ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে। সেগুলো তো হয় নাই। হইছে বলেন? হয় নাই। কেন হয় নাই? একটা জিনিস হওয়ার মতো, কেন হওয়ার মতো আর কেন হয় নাই, এটা তো একটু চিন্তা করে বের করতে হবে, তাই না? যে হওয়ার মতো, এই যে আমি বললাম যে হ্যাঁ হওয়ার মতো, তো কেন বললাম আমি হওয়ার মতো? আমি চিন্তা করেই বলছি। কারণ বাংলাদেশ একটা ছোট দেশ, মানুষ হইল 20 কোটি প্রায়। মানুষের শিক্ষার হার খুব বেশি না, অর্থনৈতিক অবস্থাও ভালো না। অর্থনৈতিকভাবে যখন সবাই খুব স্বাবলম্বী থাকে, সেইখানে ভেজাল কম হয়। মানুষ যখন শিক্ষার হার যখন খুব বেশি থাকে, সেইখানেও ভেজাল টেজাল একটু কম হয়। শিক্ষার হার বেশি না, অর্থনৈতিক অবস্থাও ভালো না, মানুষও বেশি, দেশও ছোট। এইরকম একটা দেশে 5 তারিখের পরে কয়েকটা দিন গেছে না, সরকার নাই। সরকার তো নাই, পুলিশও নাই। পুলিশরে উল্টা পাহারা দিয়ে রাখা লাগতো। র্যাব নাই, আইন শৃঙ্খলা বাহিনী নাই। অরক্ষিত একটা দেশ, যার যা খুশি তাই করতে পারত। তারপরেও বাংলাদেশ অস্থিতিশীল হয় নাই। কেন হয় নাই? যে ভয়টা দেখাইছিল আগের সরকার, যে লক্ষ মানুষ মারা যাবে, লক্ষ লক্ষ বাড়িঘর জ্বালায় দেওয়া হবে, পুরায় দেওয়া হবে, সেটা হয় নাই। হয় নাই, সেটারও তো একটা কারণ আছে। কারণটা হইল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত সরকারের সময়ই একটা কথা বলে আসতেছিল। কি সেই কথা? আমরা প্রতিহিংসার রাজনীতি করব না। আপনারা ইউটিউবে শুনেছেন, ফেসবুকে দেখেছেন, আমরা প্রতিহিংসার রাজনীতিটা করি নাই। বিএনপি বাংলাদেশে সর্ববৃহৎ সংগঠন। এমন কোন গ্রাম আছে, এমন কোন পাড়া মহল্লা আছে, ওই যে এই গ্রামে বেশি আমাদের বেশি লোকজন ছিল না, তারপরে ওই যে মালেক তো ছিল, মালেকরে ঘেরাও করছে বললো, তারপরে তো ছিল। বাংলাদেশে এমন কোন গ্রাম নাই, এমন কোন পাড়া নাই, এমন কোন মহল্লা নাই, এমন কোন গোষ্ঠী নাই, বংশ নাই, যেখানে বিএনপির একজন নেতা বা কর্মী আপনি না পাবেন। বাংলাদেশে এমন জায়গা, আপনি মোটর সাইকেল নিয়েও যাইতে পারবেন না, পায়ে হেঁটে যাইতে হবে।